আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব। আগের দিন আমরা যেটা করেছিলাম তার পরের পার্ট। আগের দিন আমরা করেছিলাম যে একটা গোলকের জন্য বিভব, আর করেছিলাম যে সম্পর্ক, প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক। এর পরে দেখবো আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। স্থিতিশক্তি কথাটা আমরা ক্লাস 11 বা ক্লাস 9 থেকে পড়ে আসছি, যে স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুর আকার বা অবস্থানের জন্য যে শক্তিটা হয়। যান্ত্রিক শক্তির দুটো ভাগ ছিল, এক স্থিতিশক্তি আর এক গতিশক্তি। একটা যে কোনো বস্তুর গতির জন্য একটা শক্তি পায়, তাকে বলা হয় গতিশক্তি। আর স্থিতিশক্তি হচ্ছে যেমন স্প্রিংয়ের শক্তি, স্প্রিংকে চেপে দিলে সে একটা শক্তি পায়, সেই শক্তি নিয়ে পরবর্তীকালে সে কিছু কাজ করতে পারে। তারপর দেখেছি আমরা যে কোনো বস্তুকে যদি আমি ওপরে তুলে দিই, তাহলে এই বস্তুটাকে তোলার সময় আমায় কিছুটা কাজ করতে হয়, সেই কার্যের মধ্যে সঞ্চিত শক্তি হিসাবে স্টোর হয়, সেইটাকে বলা হয় মহাকর্ষীয় স্থিতিশক্তি। কারণ এই বস্তুটাকে যখন তুলছো এটাও স্থিতিশক্তি, কিন্তু নামটা খেয়াল করো, মহাকর্ষীয় স্থিতিশক্তি। কেন মহাকর্ষীয় নামটা দেওয়া হলো? এই বস্তুটাকে যখন আমরা তুলছি তখন কার বিরুদ্ধে তুলছি, কোন ফোর্সের বিরুদ্ধে তুলছি? মহাকর্ষ বা পৃথিবীর আকর্ষণ বলছে এই বস্তুটাকে নিচে নামাতে, কিন্তু আমি তার বিরুদ্ধে ওপর দিকে তুলেছি। তাই জন্য তখন যে কাজ করেছি, তখন যে শক্তিটা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে মহাকর্ষীয় স্থিতিশক্তি। আর এইখানে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। এখানে তড়িৎ বলের বিরুদ্ধে কৃতকার্য। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি স্প্রিংয়ের স্থিতিশক্তি, মহাকর্ষের বিরুদ্ধে মহাকর্ষীয় স্থিতিশক্তি। এখন পড়বো আমরা তড়িৎ স্থিতিশক্তি, কারণ এখানে যে কাজগুলো পাবো, যে শক্তিটা সঞ্চয় হবে সেটা কিন্তু তড়িৎ বলের বিরুদ্ধে, তাই নাম দেওয়া হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, বলছে কতকগুলো আধানকে অসীম থেকে যদি কতকগুলো নির্দিষ্ট বিন্দুতে আনা হয়, মানে আমি বলছি যে এখানে একটা আমি Q1 আধানকে আনলাম, ছোট হাতের Q1 বা বড় হাতের Q1 যা ইচ্ছা দিতে পারো। একটা Q1 আধানকে নিয়ে আসা হলো, আবার এর থেকে খানিকটা দূরত্বে এখানে Q2 কে নিয়ে আসা হলো, এর থেকে খানিকটা দূরত্বে Q3 কে নিয়ে আসা হলো। এরকম করে তুমি অনেকগুলো আধান আনতে পারো। এরা কিন্তু এমনি এমনি আসবে না, এদেরকে আনতে গেলে তোমায় কাজ করতে হবে। ঠিক যেমন করে এই বস্তুটাকে তুলতে গেলে আমায় কাজ করতে হবে, এই আধানগুলোকে যদি আনতে যাও তাহলে কিন্তু তোমায় জোর করে কিছুটা কাজ করতে হবে। কারণ যদি এটাকে পজিটিভ পজিটিভ ধরে নিই, তাহলে এরা ছিল অসীমে, ধরো তাহলে অসীম থেকে তিনটে পজিটিভ চার্জ কোনোদিনই এক জায়গায় আসতে চাইবে না। তাহলে এদেরকে এক জায়গায় আনতে গেলে আমাদের জোর করে ফোর্সফুলি এদেরকে আনতে হবে। তার মানে আমাদের কিছু কাজ করতে হবে, সেই কার্যটা এই সংস্থার মধ্যে, মানে এই তিনটে আধানের মধ্যে স্টোর হয়ে থাকবে, সেইটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। বলছে কতগুলো বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট অবস্থানে এনে একটা সংস্থা, এটা একটা সিস্টেম তৈরি হলো। এটা একটা ত্রিভুজ আকৃতির সিস্টেম তৈরি করেছে, যার তিনটে বিন্দুতে তিনটে আধান আছে। সংস্থা গঠন করতে মোট যে কাজ করতে হবে সেটাকে বলা হচ্ছে এই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি। এবার দেখো জিনিসটা কিভাবে আমি করছি। প্রথম মনে করো এই এলাকায় কোনো আধান নেই, এখানে কোনো আধান নেই। এবার তুমি অসীমে গেছো, অসীম থেকে একটা আধানকে আনছো, কিউ আধানকে অসীম থেকে আনলে, Q1 কে আনলে এই বিন্দুতে, এ বিন্দুতে Q1 আধানকে আনলে। তো একে যখন আনলে, একে তো কেউ বারণ করে না বা একে কেউ ডাকেও নেই, এখানে তো কোনো আধান নেই যে একে ডাকবে বা বলবে না তুই আসবি না, তাহলে কোনো কাজ করতে হবে না, তাই না? এই বস্তুটাকে তুলতে গেলে কেন কাজ করতে হয়? একটা এক বালতি জল তুমি নিচের তলা থেকে ওপর তলায় তুলতে গেলে তোমায় কেন কষ্ট করতে হয়? কারণ গ্র্যাভিটি নিচের দিকে টানছে, কেউ ওকে বারণ করছে, তাই জন্য কষ্ট করতে হয়। তো একে তো কেউ বারণ করেনি, আর তো কেউ নেই যে যে বারণ করবে একে, তাহলে এইটাকে আনতে গেলে কোনো কাজ করতে হবে না। এ বিন্দুতে Q1 আধান আনতে কৃত কার্য সমান 0। কারণটা কি? কোনো আধান একে বারণ করে না বা হেল্প করে না। এবারে চলে আসা যাক
এর থেকে একটা ডিস্টেন্সে বি বিন্দুতে আমি 2 নম্বর একটা চার্জ Q2 কে আনবো। 2 নম্বর একটা আধান যেটা Q2 কে আমি আনবো। কোত্থেকে আনছি সব কিন্তু সংজ্ঞায় বলা আছে অসীম থেকে আনছি। তাহলে যদি Q2 কে আনি কত কাজ করতে হবে? তো আমরা জানি এখানে Q2 এর কথা বাদ দাও, আগে ভাবো যে এইখানে একটা একক আধানকে আনতে কত কার্য করতে হয়। বি বিন্দুতে একক আধানকে আনতে যে কার্যটা করতে হয় সেটাই হচ্ছে এর বিভব। এখন বি বিন্দুর বিভব ভি সমান Q1/R। এটাকে যদি তুমি আর নাম দিয়ে থাকো তাহলে Q1/R। আমি সিজিএস এ ধরছি, এসআই হলে জাস্ট একটা 1/4πε0 সেটা আমি নিয়ে নেবো, সেটা আমি লাস্টে লিখে দেবো। এটা কি না একক আধান আনতে এইখানে যে কাজ করতে হবে। তো তুমি যদি একক না এনে Q2 কে আনো, অতএব Q2 আধানকে বি তে আনতে কার্য W, এই কার্যটাকে আমি আগেরটাকে W1 বলি, এটাকে আমি W2 বলি। তাহলে একক আধান আনতে যদি Q1/R কার্য করতে হয় তাহলে 2 কুলম আনতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, 3 কুলম আনতে গেলে 3 দিয়ে করতে হবে। আমরা জানি যে এটা Q2 × V হবে, তাহলে Q1 Q2/R। এটা হচ্ছে এই বিন্দুতে 2 নম্বর আধানটা আনতে কৃতকার্য। যদি দুটো আধানের জন্য স্থিতিশক্তি বোঝো তাহলে এখানেই শেষ। যে তাহলে মোট কার্য কত করতে হয়েছে, এই দুজনকে আনতে মোট কার্য প্রথমটায় 0, পরেরটা এইটা, মোট হচ্ছে তার মানে 0 প্লাস এটা মানে এইটাই। তাহলে এটাই হচ্ছে সেই স্থিতিশক্তি যেটা এই দুজনের মধ্যে সঞ্চিত থাকবে, Q1 Q2/R, এদের মধ্যে ডিস্টেন্স। আমি 3 নম্বর আরেকটা চার্জকে নিয়ে আসবো, কারণ অনেক অঙ্ক ত্রিভুজ দিয়ে থাকবে, মানে 3টে আধান দিয়ে থাকবে, তাই আমি 3টে দিয়ে প্রমাণটা করছি। এবারে চলে আসো, দেখো 3 নম্বর একটা আধান Q3 যাকে আমি এখানে আনবো। দুটো আধানের জন্য এই পর্যন্তই, মোট কৃতকার্য যোগ করে দিলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে এই দুটো আধান দিয়ে যে সংস্থা গঠন হয়েছে তার স্থিতিশক্তি। আমি 3টে আধান নিয়ে করছি, 4টে নিয়ে করলে হবে, বড় বড় হবে খালি। এই বিন্দুতে সি বিন্দুতে যখন Q3 কে আনবে, সি বিন্দুতে Q3 কে আনার সময় এও বলবে না আসা যাবে না, এও বলবে না আসা যাবে না। যদি দুজনে পজিটিভ, হ্যাঁ নেগেটিভ হলে একজনের জন্য কৃতকার্য নেগেটিভ হবে, একজন বলবে আসা যাবে না আর একজন বলবে আসা যাবে। তো আমি এখন আপাতত পজিটিভ দিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে এই সি বিন্দুতে আগে ভাবো যে বিভব কত, সি বিন্দুতে আসতে গেলে কে বারণ করবে। আমি যদি কোনো আধানকে অসীম থেকে নিয়ে আসি, এটাকে যদি অসীমের বাউন্ডারি বলি, তাহলে অসীম থেকে যখন আমি +1 কুলামকে আনবো সি বিন্দুতে, তখন কে বারণ করবে, এ বলবে এলাকাটা তো এরও হয়ে গেছে, এলাকাটা তো এরও হয়ে গেছে, দুজনের প্রভাব। এখানে আনতে গেলে এও বারণ করবে, এও বারণ করবে, মানে এখানে দুজনেরই প্রভাব আছে, দুজনের জন্যই বিভব আছে। এখন সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব সেটা কার জন্য, এর জন্য, এর জন্য, দুজনের জন্য। ভি ড্যাশ নাম দিলাম, আগেরটা ভি নাম দিয়েছিলাম বি বিন্দুতে, এখন সি বিন্দুতে ভি ড্যাশ বলছি। কার জন্য, Q1 ও Q2 এর জন্য। আগেরটা কার জন্য, Q1 এর জন্য। আরো ক্লিয়ার কাট থাক, সেটা কত হবে, Q1 এর জন্য ডিস্টেন্স। এবারে ডিস্টেন্স গুলোকে আমাকে একটু অন্য নাম দিতে হবে। আমি এখানে আমার অনেকগুলো ডিস্টেন্স আসছে, তাহলে নামটাও চেঞ্জ করতে হবে। আগেরটার নাম সবাই R12 করে নাও, মানে এই ডিস্টেন্স থেকে R12 করলাম, R12 করলাম, মানে 1 আর 2 এর মধ্যে ডিস্টেন্স, তাই নাম দিলাম R12। এটা 1 আর 3 এর মধ্যে ডিস্টেন্স, তাই এটাকে বলবো R13। এটা 2 আর 3, এখানে আমি 3 নম্বর আধানটা আনবো বলেছি, তাহলে এটা R23। বোঝা গেল, জাস্ট নাম দিয়েছি। তাহলে Q1 এর জন্য এখানে বিভব কত হবে, Q1/ডিস্টেন্স, সিম্পল ফর্মুলা, R13 প্লাস এর জন্য বিভব কত হবে, বিভব তো স্কেলার রাশি, সব যোগ হতে থাকবে, Q2/R23
এটা হলো সি বিন্দুর বিভব। কার জন্য? Q1 Q2 দুজনের জন্য। এরা দুজনই এখানে আসতে গেলে যে বাধা দেবে, যে আনতে গেলে একটা 1 কুলম আধানকে যে কাজ করতে হবে, সেইটাই হচ্ছে এইটা। তাহলে অতএব সিতে Q3 আনতে, Q3 আধান আনতে কার্য, তাকে আমি W3 বলছি। Q1 কে আনতে W1, Q2 কে আনতে W2, Q3 কে আনতে W3। করলে কত হবে? একে গুণ করতে হবে, যে Q3 ইন্টু ভি ড্যাশ। এই বিন্দুতে একক আধান আনতে যে কাজ করতে হয় তাকে বলেছি ভি ড্যাশ, তাকে বিভব বলে। তাহলে 2 কুলম আনতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, 3 কুলম আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি এখন Q3 এনেছি, যদি মানটা বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি Q1 Q3 বাই আর 1/3 প্লাস Q2 Q3 বাই আর 2/3। ভালো করে মনে রাখো কিরমভাবে লেখাটা হচ্ছে। তাহলে এই সংস্থাটা গঠন করতে মোট কৃতকার্য, সংস্থাটা গঠন করতে এখন মোট কার্য কত হয়েছে? অতএব সংস্থাটি গঠন করতে মোট কার্য, অতএব সংস্থাটি গঠনে মোট কার্য W সমান W1 প্লাস W2 প্লাস W3। W1 0 প্লাস এটা ছিল Q1 Q2 বাই আর 1/2, এটা ছিল Q1 Q3 বাই আর 1/3 প্লাস Q2 Q3 বাই আর 2/3। ভালো করে দেখো যে সব রকমের কম্বিনেশনগুলো নেওয়া হয়েছে। কিরকম কম্বিনেশন বলছি? 1 2 3-এ কি কি কম্বিনেশন হতে পারে? 1 2 3-এ হতে পারে 1 2 1 2 1 3 2 3, এর বাইরে কিছু হবে না। 1 2 1-এর সঙ্গে 2, 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 3, এই তিনটে কম্বিনেশন, সেটাই লেখা রয়েছে। তোমাকে পরবর্তীকালে যখন লিখতে হবে সেটা হচ্ছে এইভাবে লিখে দেবে। জাস্ট এরকম তো প্রত্যেকটা আর এইভাবে বুঝে বুঝে করা হবে না। এরপর যখন অঙ্কগুলো করবো আমরা তখন ফর্মুলা ইউজ করবো, তো তখন এইভাবে কম্বিনেশন ধরে আমি লিখবো। তাহলে W হয়ে গেল Q1 Q2 বাই আর 1 2 প্লাস Q1 Q3 বাই আর 1 3 প্লাস Q2 Q3 বাই আর 2 3। এটাই হচ্ছে কৃতকার্য। এই কার্যই স্থিতিশক্তি রূপে বস্তুটাতে বলা হচ্ছে, বস্তু নয়, সংস্থার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে এই কৃতকার্যটাই। তাকে আমি ওই জন্য ইউতে লিখে দিলাম। প্রমাণ পড়বে না, এটা প্রমাণ কিছু লাগবে না, তোমার এই রাশিমালাটা জানতে হবে বা কি করে জিনিসটা এলো জানতে হবে। তাহলে আধানগুলোকে এক এক করে স্টেপ বাই স্টেপ আনা হলো, তাতে করে দেখা হলো যে মোট যে কার্য হচ্ছে সেটা যোগ করলাম, যোগ করতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি রাশিমালা ভালো করে লক্ষ্য করো। Q1 Q2 বাই আর 1 2, এটা দুজন এলে, তিনজন এলে, এরকম একটা বড় রাশিমালা আসছে। স্থিতিশক্তির একক নিয়ে আলাদা করে ঝামেলা করে লাভ নেই। স্থিতিশক্তি তো সেটা এরকমের শক্তি, তো শক্তির একক কি হয়? জুল হবে, জুল অথবা CGSSI তে যেমন শক্তির একক ঠিক তেমনটাই হবে, এককের কোনো চেঞ্জ হবে না। মাত্রা, শক্তির যা মাত্রা হয় সেই মাত্রাটাই হবে। ভালো করে জিনিসটা দেখো। এবার এখান থেকে নিউমেরিক্যাল কিছু করা যাক, যেটার মাধ্যমে আমাদের স্থিতিশক্তির ব্যাপারটা ক্লিয়ার হবে। তো প্রথম আমি যেটা দিয়েছি সেটা 2টো আধান দিয়ে দিয়েছি, এরপর আমি 3টে আধান দিয়েও দেবো অঙ্ক। বলছে 10 কুলম ও 20 কুলম দুটি আধান 20 মিটার ব্যবধানে আছে, তাহলে সংস্থাটির স্থিতিশক্তি নির্ণয় করে। দেখো যেটা বলছে যে দুটো আধানকে এরকম একটা 20 মিটার 10 কুলম আর 20 কুলম আধান আছে, এদেরকে 20 মিটার ব্যবধানে রাখা হয়েছে, গ্যাপটা হচ্ছে 20 মিটার। তো এরা কি এরকম জায়গায় বসতে চায়? দুটোই পজিটিভ চার্জ, কোনোদিন বসতে চায়? পাশাপাশি বসতে থাকবে কোনোদিন? এটা তো পালাতে চায়। তার মানে এদেরকে জোর করে ধরে আনতে হয়েছে, কেউ না কেউ এনেছে, আমি তুমি নাহলে অন্য কেউ। তাহলে নিশ্চয়ই সে কিছু কাজ করেছে, সেটা এর মধ্যে এখন স্টোর হয়ে রয়েছে, সেটা এর মধ্যে স্টোর হয়ে রয়েছে। যদি তুমি বলো যে সেটা দেখতে পাচ্ছে না কেন, শক্তি তো দেখার জিনিস নয়, শক্তি অনুভব করার জিনিস।
বুঝতে পারবে। কিরকম করে বুঝতে পারবে এদের মধ্যে শক্তি আছে কিনা, কি করে বুঝবে? অ্যাকচুয়ালি এদেরকে না বেঁধে রাখা হয়েছে, এদেরকে বেঁধে রাখা হয়েছে, নাহলে পালিয়ে যাবে। এদেরকে এরকম করে দড়ি দিয়ে বাঁধা আছে। এদেরকে যেই তুমি ছেড়ে দেবে বুঝতে পারবে এরা দৌড়াচ্ছে, দুজনেই এদিকে দৌড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে। তা দৌড়াচ্ছে যখন, তার শক্তিটা পেলো কোত্থেকে? নিশ্চয়ই ওর মধ্যে শক্তি ছিল, সেই শক্তি খরচ করতে করতে যাচ্ছে। মানে তখন স্থিতিশক্তিটা যেটা এখন স্টোর হয়ে রয়েছে সেইটা তখন গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এগুলো আমরা 9 থেকে পড়ে আসছি। একটা বস্তুকে উপর দিকে তুলে দিলে এর মধ্যে এখন শক্তি আছে, সেই শক্তিটাই যখন নিচের দিকে নামছে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে তখন তো গতি শক্তি, তাই এলো কোথায় গতি শক্তিটা? এর কাছে যে শক্তি ছিল সেইটাই গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এদের মধ্যে একটা শক্তি স্টোর আছে। তো প্রথম কোশ্চেনটার আনসার করছি যে Q1 বলেছে 10 কুলম, Q2 বলেছে 20 কুলম, সংস্থার শক্তি বার করতে হবে। ব্যবধান বলেছে 20 মিটার। এখানে R1 2 R2 3 অনেকগুলো ডিস্টেন্স নেই, তাই আমি একটাকে R বলে নাম দিলাম। যদি অনেকগুলো থাকতো তাহলে R1 2 R2 3 R1 3 এরকম করে লিখতাম। অতএব স্থিতিশক্তি ইউ সমান, পরীক্ষায় লিখে লিখে করবে পুরো, Q1 Q2 বাই R। এইটা লিখলে হবে না, এটা তো সিজিএস। এসআই হলে পুরো জিনিসটার সঙ্গে একটা করে 1/4 পাই এপসাইলন নট বায়ু মাধ্যমের জন্য সেটা কিন্তু গুণ হবে। তাহলে মান বসালে আসছে 9 × 10⁹9, এটার ভ্যালু 9 × 10⁹9। Q1 এর ভ্যালু 10, Q2 এর ভ্যালু 20, ব্যবধান 20। তাহলে কাটাকুটি করলে যেটা আসছে সেটা হচ্ছে 9 × 10⁻10 জুল। শক্তির একক কি হবে? জুল হবে। তো পরের কোশ্চেন বলছে আধান দুটোর ব্যবধান যদি 10 মিটার করতে হয়। ভালো করে ভাবো, আধান দুটো আছে 20 মিটার দূরে, এরা চায় আরো দূরে পালাতে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে পালাতে যায় দূরে, তুমি তাদেরকে আরো কাছে আনছো, তাহলে কি করতে হবে? কষ্ট করতে হবে। এরা আসতে চায় না, জোর করে আনতে হবে। পজিটিভ পজিটিভ বিকর্ষণ করছে, ওদেরকে জোরপূর্বক আমাকে নিয়ে আসতে হবে। এদেরকে যদি আমি এরকম ব্যবধানে আনি, 10 মিটার ব্যবধানে, 20 কুলম আধানকে যদি 10 মিটার ব্যবধান, এখান থেকে ছবিটা চেঞ্জ করে এরকম করলাম, তাহলে কতটা কাজ করতে হবে? তো সেটার জন্য কিভাবে করব আমরা? না, প্রথমবারে কেউ না কেউ তো 20 মিটার ব্যবধানে রেখেছিল, তখন শক্তি কত হয়েছে? এইটা। পরের বারে যখন 10 মিটার ব্যবধান আছে তখন শক্তি কত? আগের শক্তি কত বার করা হয়ে গেছে, আমি পরের বারে শক্তি কত বার করব? এই শক্তির পার্থক্যটা কে করেছে? যে সরিয়েছে সে কাজ করেছে, তাই না? একটা বস্তু এইখান থেকে মনে করো এখানে উঠেছে, এখান থেকে এখানে উঠানো আছে, এখানে ওঠানো থাকলে কার্য করতে হয়েছে, মানে এর মধ্যে শক্তি আছে বললাম 10 জুল, কার্যকর শক্তি আছে 10 জুল। আমি বলছি এখান থেকে আরো খানিকটা উপরে তুলতে হবে, তাহলে কত কাজ করতে হবে? তাহলে কেউ যদি বলে দেয় একদম নিচ থেকে এতটা উঠতে আমার 15 জুল কাজ করতে হবে, আর এখান থেকে অর্ধেকটা উঠতে আমার 10 জুল কাজ করতে হবে, তাহলে এতটা তুলতে গেলে আমি বুঝে যাব, বিয়োগ করলে 5 জুল কাজ করতে হবে। মানে এইটায় স্থিতিশক্তি কত রয়েছে, এইটায় স্থিতিশক্তি কত রয়েছে হিসেব করবে। স্থিতিশক্তি যে বাড়লো, ক্যালকুলেশন করলেই দেখতে পাবে স্থিতিশক্তি বেড়ে গেছে। শক্তি যতটা বাড়ালে ততটাই তুমি কাজ করলে। এই বস্তুটা নিচে আছে, একে ওপরে তুললে, তাহলে কি হলো? স্থিতিশক্তি বাড়লো। কি করে বাড়লো? তুমি কাজ করেছো, আরো বাড়ালে, বাড়লো। কি করে বাড়লো? কাজ করেছো। যতটা শক্তি বাড়ছে ততটাই তুমি কৃতকার্য করছো। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে Q1 সেই 10 কুলম, Q2 সেই 20 কুলম, ব্যবধান কিন্তু পাল্টে গিয়ে হয়ে গেছে 10 মিটার। তাহলে এখন শক্তি ইউ ড্যাশ নাম দিলাম, সমস্যার পরের বারে শক্তি সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর ড্যাশ। যদি হিসেব করো পাবে 9 × 10⁹9 × 10 × 20 ভাগ 10। কাটাকুটি করলে চলে আসবে 10 10 কেটে গেল, আনসার আসবে 2 × আমি 20টাকে 2 × করে লিখছি, 9 × 10⁹9 10⁻10 জুল। 20টাকে 2 × 10 করে না, তাহলে আগেরটায় ট্রান্সফার করতে পারছি আমি,
বা তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো, এটা 18 আসবে, আমি 18টাকে ভেঙে লিখেছি এইভাবে। তাহলে শক্তি বেড়ে গেছে, আগের বারে শক্তি যা ছিল তার দ্বিগুণ শক্তি এখন আছে। তাহলে শক্তি তুমি কতটা বাড়ালে, যতটা বাড়িয়েছো ততটাই কাজ করেছো। অতএব কৃতকার্য সমান ইউ ড্যাশ মাইনাস ইউ করলে চলে আসবে, এই দুটো বিয়োগ করলে চলে আসবে 9 × 10⁻10 জুল। তাহলে 2 নম্বর কোশ্চেনে ব্যবধানটা আরো 10 মিটার কমাতে বা নতুন করে 10 মিটার করতে আমার কৃতকার্য করতে হচ্ছে 9 × 10⁻10 জুল। পরের কোশ্চেনটা দেখো, 3টে আধান দিয়ে আমি একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কটা আমি দুটো পার্ট বানিয়েছি। এর প্রথম পার্টটা কিন্তু AIEEE 2002 সালে পড়েছিল, আর দ্বিতীয় পার্টটা আমি বানিয়েছি। ভালো করে দেখো কি বলছে। 3টে বিন্দু আধান যাদের মান +q, তাদেরকে L বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। তা রাখা তো হলো, এমনি অটোমেটিক হয়ে যাচ্ছে না, জোর করে রাখতে হয়েছে, তার মানে কাজ করতে হয়েছে। সেই কাজটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে। সেই স্থিতিশক্তিটা কত বার করতে হবে। তাহলে প্রথম পার্টটা করা যাক, একটা ছবি এঁকে নেওয়া যাক, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে অনেক বেশি। একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা দূরত্বই L, আর এখানে আছে Q, এখানেও আছে Q, এখানেও আছে Q। এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, এটা 3 নম্বর আধান। আমি ইচ্ছা করে নামকরণ করলাম। তাহলে সংস্থার স্থিতিশক্তি কি হবে? সংস্থার স্থিতিশক্তি হবে, আমি বলেছিলাম কম্বিনেশন লিখবো 1/4πε0, যদি SI তে করো তাহলে এটা কমন থাকবে, ইন্টু Q1 Q2/R12, তাই না? Q1 Q2/R12, Q1 Q2 মানে Q বাই এদের মধ্যে ডিস্টেন্স L, প্লাস Q1 Q3 ফর্মুলাটা দরকার হলে একবার পাতা উল্টে দেখে নাও, বাই L ডিস্টেন্স, প্লাস তাহলে 1-এর সঙ্গে 2 হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, Q1 Q3 লেখা যাবে না, এখানে তো সবার মানই Q দিয়েছে। Q1 1-এর সঙ্গে 2, 1-এর সঙ্গে 3, 1-এর কাজ শেষ, এবার 2-এর কাজ শুরু করো, 2-এর সঙ্গে 3 করলেই কমপ্লিট, প্লাস Q × Q/L, এর সঙ্গে এর সঙ্গে কম্বিনেশন নিলেই কমপ্লিট। তাহলে হয়ে গেল 1/4πε0 ইন্টু Q²/L মানে 3Q²/L। এই পার্টটা SI এর জন্য, CGS হলে শুধু এই পার্টটা হবে। এটা তোমার পরীক্ষা হয় মানে এইচএসে কিন্তু এগুলো ভ্যালু দিয়ে পড়তে পারে, যে এখানে 1 মাইক্রোকুলাম আধান, এখানে 1 মাইক্রোকুলাম, এখানে 2 মাইক্রোকুলাম, বা +1 -2 +3, মাইনাস থাকলে কিন্তু সব সমেত বসিয়ে দিতে হবে, চিহ্ন সমেত বসাতে হবে। বিভব চ্যাপ্টারে যা যা করছে সব চিহ্ন সমেত। তাহলে এই হচ্ছে স্থিতিশক্তি প্রথমটায়। সেকেন্ড পার্টে বলছে যদি এদেরকে অসীমে ফেরত নিয়ে যায় তাহলে কত কাজ করতে হবে। দেখো, একটা বস্তুকে এখান থেকে তুলতে গেলে যা কাজ করতে হয়, একে যখন নামানো হয়, তুলতে গেলে তোমায় কষ্ট করতে, তোমার ঘাম ঝরবে। এটা তুলতে গেলে কষ্ট হচ্ছে, জোর করে তুলতে হচ্ছে, আর নামাতে গেলে জোর করে নামাতে হয় না, অটোমেটিক নেমে যায়। তাহলে তুলতে যা কাজ করতে হয়, নামাতে ঠিক উল্টো কাজ করতে হয়, সমপরিমাণ উল্টো, মানে নেগেটিভ কার্য। একটাকে বলে পজিটিভ কার্য, যাতে কষ্ট হবে, ঘাম ঝরবে, আর একটাকে বলে নেগেটিভ কার্য। তাহলে এদেরকে আনতে গেলে যে কাজ করতে হয়েছিল, ছেড়ে দিলে তো এরা অটোমেটিক পালাবে, এমনিতেই তোরা পালাতে চাইছে। এদেরকে জোর করে আনা হয়েছিল বলে আমার ঘাম ঝরেছিল, বা যে এনেছে থার্ড পার্সন কেউ একজন, তার কষ্ট করতে হয়েছিল। এদেরকে ছেড়ে দিলে এরা অটোমেটিক পালাবে, অসীম পর্যন্ত পালাবে। তাহলে অসীমে নিয়ে যেতে গেলে কাজ করতে হবে ঠিক উল্টো, কারণ সংজ্ঞানুসারে অসীম থেকে আনতেই এই পরিমাণ কাজ করতে হয়েছে, অসীমে দিয়ে আসতে গেলে ঠিক উল্টো পরিমাণ কাজ করতে হবে। অতএব অসীমে নিয়ে যেতে কৃতকার্য হবে W সমান -1/4πε0 3Q²/L। জিনিসটা ভালো করে মনে রাখো, এইচএসে কিন্তু বারবার বলছি,
এই ধরনের না পড়ে এগুলো নিউমেরিক্যাল মানে ভ্যালু দিয়ে পড়বে, এটার ভ্যালু দেবে কিছু একটা 2 কুলম 3 কুলম বা তিনটেই 2 কুলম আধান, এই ধরনের কোশ্চেন এইচএসে আসবে। এখান থেকে পরের একটা খুব ভালো কোশ্চেন করা যাক, যেটা আইআইটি 2000 সালে পড়েছিল। তবে বলে রাখি, আইআইটির কোশ্চেন মানে এইচএসে পড়বে না এরকম না, এটা অনেক দিন আগেকার কোশ্চেন, তো আসতেই পারে। এরকম দেখা গেছে অনেক সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা আইআইটির কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, যেগুলো একটু পুরাতন কোশ্চেন সেগুলো কিন্তু আসবে বা এসেছে, সেরকম উদাহরণও আছে। বলছে চিত্রানুযায়ী একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছবিতে দেখিয়েছে, তার তিনটে শীর্ষে তিনটে আধান আছে, কিউ প্লাস কিউ প্লাস কিউ। এই কিউটার আধান জানা নেই। বলছে সংস্থার স্থিতিশক্তি শূন্য হলে কিউ এর মান কত। দেখো স্থিতিশক্তি শূন্য হবে কি করে, শূন্য হতে গেলে তিনটা আধান যখন এনেছো, স্থিতিশক্তি শূন্য হতে গেলে শূন্য কি করে হবে, নিশ্চয়ই একটা পজিটিভ একটা নেগেটিভ বা দুটো পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে শুনতে পারে। তার মানে এই আধানটা শিওর নেগেটিভ হবে, কারণ এদেরকে আনতে গেলে যদি সবসময় বিকর্ষণ করে, সবাই যদি পজিটিভ হয়, তাহলে তো কৃতকার্য তোমায় অনেক বেশি করতে হবে, অনেক ঘাম ঝরবে, অনেক কষ্ট হবে, তাহলে সবসময় সেটা স্থিতিশক্তি পজিটিভ ভ্যালু আসবে। শূন্য হতে গেলে এটা নিশ্চয়ই নেগেটিভ হবে, সেটা অঙ্কের মাধ্যমে দেখবে আসছে। এবারে কিউ এর মান বার করতে হবে, শর্ত বলেছে স্থিতিশক্তি 0, ভালো করে লক্ষ্য করো। বাহুর দৈর্ঘ্য বলেছে, সমবাহুগুলো এ বলেছে, এটা 90 ডিগ্রি রয়েছে, তাহলে এইটা হবে √2a, ওই বাহুটা হবে √2a। এবারে চলে আসা যাক যে তাহলে সংস্থার স্থিতিশক্তিটা আগে কত ছবি থেকে বার করি, এর আধান বা এর চিহ্ন না ধরে। সংস্থার স্থিতিশক্তি ইউ সমান কিউ ইন্টু কিউ, এটা আমার কাছে 1 নম্বর চার্জ, এটা আমার কাছে 2 নম্বর চার্জ, এটা আমার কাছে 3 নম্বর চার্জ। তাহলে তোমরা সেই আগের যে আমি প্রমাণটা করেছিলাম তিনটা আধানের জন্য স্থিতিশক্তির রাশিমালা, সেই ফর্মুলা দেখে করতে পারো, পাতাটা উল্টে করো। কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্স, মানে এটা 1 2 বাই ডিস্টেন্স এ, Q1 Q2 বাই ডিস্টেন্স প্লাস Q1 Q3 Q1 Q3, Q1টা হচ্ছে Q, Q3টা হচ্ছে Q, ডিস্টেন্স হচ্ছে √2a প্লাস 1 এর কাজ শেষ, ভালো করে লক্ষ্য করো, 1 2 1 3, 1 2 1 3 হয়ে গেল। এবারে 2 3, 2 এর গায়ে হাত দিলাম, 2 1 তো নেওয়া হয়ে গেছে, তাহলে এটা নেবো না, 2 3টা বাকি রয়েছে, তাহলে 2 3, 2 হচ্ছে কিউ ইন্টু কিউ ডিভাইড বাই এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এ। ভালো করে লক্ষ্য করো, সব কম্বিনেশন লেখা হয়ে গেছে। প্রশ্নানুসারে ইউ 0, মোট স্থিতিশক্তি শূন্য বলে দিয়েছে, তাহলে আমি কি করবো, এটা সমান 0 পুট করবো। তাহলে দেখো এখান থেকে কি লেখা যাচ্ছে যে অতএব কিউ কিউ বাই এ, এই জায়গা থেকে বলছে, এই জায়গাটা থেকে কিউ কিউ বাই এ ইন্টু 1 প্লাস 1 বাই √2, আমি এই দুটো থেকে কমন নিয়েছি, প্লাস কিউ স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু 0। এই দুটোকে একটু একসঙ্গে করে নিয়েছি, তারপরে যেটা ছিল সেটা লিখে দিয়ে 0 পুট করেছি। তাহলে এখান থেকে চলে আসছে যে কিউ কিউ বাই এ ইন্টু √2 প্লাস 1 বাই √2 ইকুয়ালস টু, এটা যদি ওপারে নিয়ে যায় তার মানে আসছে মাইনাস কিউ স্কোয়ার বাই এ, এ কেটে গেল, কিউ স্কোয়ারের সঙ্গে কিউ স্কোয়ার কাটলে একটা কিউ পড়ে থাকছে, তাহলে বড় হাতের কিউটা হচ্ছে মাইনাস এই √2 গুণ করলে √2 কিউ বাই √2 প্লাস 1। আমি প্রথমে বলেইছিলাম যে আধানটা নেগেটিভ নিশ্চয়ই হবে, না হলে কোনোদিন একটা সংস্থার স্থিতিশক্তি শূন্য হতে পারে না। নেগেটিভের জন্য কয়েকটা ভ্যালু নেগেটিভ, কয়েকটা পজিটিভ, তাতে করে যোগফলটা শূন্য হওয়ার চান্স আছে। ভালো করে দেখো, সবসময় ত্রিভুজ নিয়ে দেবে এরকম না, অন্য রকম তোমাকে স্ট্রাকচার দিয়েও সেম কোশ্চেন দিতে পারে। এবার চলে আসা যাক দ্বিমেরুর স্থিতিশক্তি। দ্বিমেরুর স্থিতিশক্তি বলতে কি বোঝাচ্ছে না, আমরা জানি যে কোনো তড়িৎ ক্ষেত্রে, আমি এরকম উপর দিকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র দেখেছি, মানে এই দিকে কোথাও নেগেটিভ আছে আর এই দিকে পজিটিভ আছে, এরকম তুমি এঁকে নিতে পারো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যদি আমি একটা দ্বিমেরুকে রেখে দিই, এই দ্বিমেরুটা সবসময় এরকম ঘুরে যেতে চায়,
মানে এর উপর একটা টর্ক কাজ করছে, এটার উপর একটা টর্ক কাজ করছে, দুদিকে দুটো ফোর্স কাজ করে, যার জন্য এই জিনিসটা এরকম ঘুরে গিয়ে এইরকম থাকতে চায়, মানে পজিটিভটা নেগেটিভের দিকে থাকতে চায় আর নেগেটিভটা পজিটিভের দিকে থাকতে চায়, এরম হয়ে বসতে চায়। এবার আমি যেটা করব, একে জোর করে, এখন এ ঘুরতে চায় এইভাবে, আমি এটাকে জোর করে উল্টো দিকে আনবো, মানে এই পজিটিভটাকে জোর করে এই দিকে ঘোরাবো, পজিটিভকে পজিটিভের দিকে নিয়ে আসবো আর নেগেটিভকে নেগেটিভের দিকে নিয়ে যাবো। সেটা নিশ্চয়ই এমনি এমনি হবে না, আমাকে জোর করে করতে হবে। মানে এই দ্বিমেরুটার অবস্থান আমি এখান থেকে চেঞ্জ করে এরকম কিছু একটা করতে চাইছি, এইভাবে চেঞ্জ করে এরম অবস্থানে আনতে চাইছি। তাতে করে আমাকে কী করতে হবে না, কার্য করতে হবে। সেই কার্যের ভ্যালুটাই আমি এখন বার করতে চাইছি। দেখো সেটা কি বলছি, যে যে কোনো মুহূর্তে টর্ক, অতএব আমি লিখে রেখেছি যে মনে করি ই প্রাবল্যের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এরকম থিটা কোণে আনত রয়েছে। দ্বিমেরু ভ্রামকের দিক আমরা জানি এরকম মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, আর তড়িৎ ক্ষেত্র ওপর দিকে, তাতে করে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দ্বিমেরুটির ওপর, অতএব দ্বিমেরুর ওপর টর্ক টাউ সমান পিই সাইন থিটা, যেটার জন্য জিনিসটা ঘুরবে, কিন্তু আমি ঘুরতে দেবো না, আমি উল্টো দিকে জোর করে নিয়ে যাবো। যেমন করে এই পেনটা নিচের দিকে নামতে চায়, আমি নামতে দেবো না, ওপর দিকে তুলবো। এটাই তো কৃতকার্য। আগের টপিকে কি করছিলাম, আধানগুলো আসতে চায় না, আমি জোর করে আধান এনেছি, ফোর্সফুলি বা জোরপূর্বক জিনিসটা করা হচ্ছে, এটা হচ্ছে টর্ক। অতএব দ্বিমেরুটিকে ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার্য। ডি থিটা কোণে ঘোরাতে কার্য ডিডব্লিউ। এবারে কার্যের সূত্র ভালো করে মনে করো কি ছিল, যে কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে বল ইন্টু সরণকে কৃতকার্য বলে। এটা তো রৈখিক গতির ক্ষেত্রে, এখানে তো সরণ বলে কিছু না, এখানে তো ঘূর্ণন। তাহলে বলের জায়গায় কি আসবে, বল কোনো বস্তুকে সরাতে সাহায্য করে, টর্ক কোনো বস্তুকে ঘোরাতে সাহায্য করে। তাহলে বলের জায়গায় টর্ক এলো, আর সরণ ওখানে ছিল সোজাসুজি সরণ, এখানে সরণ হচ্ছে কৌণিক সরণ। ঘূর্ণন চ্যাপ্টারে কি আছে, কৌণিক সরণ, এটা হচ্ছে থিটা। অল্প সরণ হলে এখানে ডিএস হয়, অল্প সরণ এখানে ডি থিটা। তাহলে এখানে কার্যের সূত্র হচ্ছে টাউ ইন্টু ডি থিটা। ভালো করে জিনিসটা লক্ষ্য করো, এটা সচরাচর খুব একটা ব্যবহার করনি। বল ইন্টু সরণ, সেইটাকে রিপ্লেস করা হলো টর্ক ইন্টু ডি থিটা। তাহলে টর্কের ভ্যালু বসিয়ে দাও, তাহলে পিই সাইন থিটা ডি থিটা। এটা হচ্ছে অল্প সরানোর জন্য। এবার তুমি কতটা সরাচ্ছ, তুমি যদি এই দ্বিমেরুটাকে কোনো একটা কোণ ধরে নিলাম, প্রথমবারে θ1 কোণে আনত, সেখান থেকে তুমি ঘুরিয়ে পুরো এরকম করে দিয়েছো, এখন কোণটা হয়ে গেছে হয়তো θ2, তার মানে তুমি θ1 অবস্থান থেকে তুমি θ2 অবস্থান পর্যন্ত ঘুরিয়েছো, ঘুরতে চাইছে না, জোর করে ঘুরিয়েছো। অতএব θ1 থেকে θ2 তে ঘোরাতে কার্য W সমান, ইন্টিগ্রেশন করতে হবে, θ1 থেকে θ2 পিই সাইন থিটা ডি থিটা। θ1 থেকে θ2 পর্যন্ত করলে চলে আসবে, পিই তো ধ্রুবক বেরিয়ে আসবে, সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, আর লিমিট বসবে θ1 থেকে θ2। ক্লাস 12-এ সবাই তোমরা ইন্টিগ্রেশন স্টার্ট করে দিয়েছো আশা করি। তাহলে θ1 থেকে θ2 যদি লিমিটটা বসাই, লিমিট বসানোর নিয়ম কীরকম, W সমান পিই ইন্টু মাইনাস কস θ2, প্রথমে আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে মাইনাস কস θ1। লিমিট বসানোর নিয়ম, প্রথমে আপার লিমিট, থিটার জায়গায় θ2 বসিয়ে দাও, তারপরে মাইনাস দিয়ে পুরো জিনিসটাতে আবার থিটার জায়গায় θ1 বসো। ভালো করে জিনিসটা দুবার দেখো, হয়ে যাবে। তাহলে W সমান দাঁড়াচ্ছে পিই ইন্টু, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে কস θ1 মাইনাস কস θ2। এটা হয়ে গেল দ্বিমেরুটাকে
θ1 কোণ থেকে θ2 কোণ পর্যন্ত ঘোরাতে কৃতকার্যের রাশিমালা। এবার যদি দ্বিমেরুটাকে আমি এরকম θ1 কোণ থেকে না ঘোরাই, নর্মালি কোণ থেকে ঘুরে ভালো করে দেখো, যদি দ্বিমেরুটাকে আমি এরকম একটা অবস্থান থেকে ঘোরাই যে দ্বিমেরুটা আছে এরকম ভাবে, সাধারণত দ্বিমেরু এরকম থাকতে চায়, প্লাস কিউ এদিকে মাইনাস কিউ এদিকে, এটাই তো স্বাভাবিক। প্লাস কোনোদিন ঘুরে একটু এই দিকে যেতে চাইবে, প্লাস সবসময় এরকম থাকবে। এখন কোণ কত ডিগ্রি? এখন তড়িৎ ক্ষেত্রের দিক আর ওইটার দিক রয়েছে 0 ডিগ্রি, মানে একই দিকে রয়েছে। এখন এটা কেস 1 বলে আমি লিখছি। এখন দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে ঘোরালে, সাম্যাবস্থান থেকে ঘোরালে মানে এই অবস্থান থেকে তুমি চেঞ্জ করে এরকম একটা কোনো একটা কোণে নিয়ে যাচ্ছ, থিটা কোণে। তাহলে প্রথমে ছিল 0 ডিগ্রি কোণ, সেখান থেকে জোর করে ঘুরতে চায় না, তাকে ঘুরিয়েছ। সাম্যাবস্থান থেকে ঘোরালে θ1টাকে তখন দেবো 0 ডিগ্রি, আর θ2 নাম রেখে লাভ নেই, তাকে আমি থিটা করলাম। ভালো করে জিনিসটা বোঝো, রয়েছে 0 ডিগ্রি কোণে, এরম থাকতে চায়। তুমি যদি এরম ছেড়ে দিয়ে চলে যাও, ঘুমিয়ে পড়ো রাত্রেবেলা, তো এটা এরমই থাকবে, কারণ এর এরকমই হওয়ার ইচ্ছা। এরাম ছেড়ে দিলে এরাম হওয়ার ইচ্ছা, এবার তুমি এরাম ছেড়ে যদি ঘুমিয়ে পড়ো, এরকম থেকে যাবে সারা রাত, সারা জীবন থেকে যাবে। এবার তুমি একে জোর করে এইরকম না থাকতে দিয়ে ঘুরিয়ে দিচ্ছ। কত ডিগ্রি কোণে ঘুরিয়েছ? থিটা কোণে, 30 ডিগ্রি 60 ডিগ্রি যা বলবে, যদি সেটা থিটা কোণ হয় তাহলে আমি এরকম লিখলাম। থেকে ঘোরালে θ1 এত এত, অতএব কৃতকার্যের রাশিমালাটা তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে PE ইন্টু cos θ1 এর জায়গায় cos 0 লিখবে, cos 0 মাইনাস cos θ, তাহলে হয়ে যাচ্ছে PE ইন্টু 1 মাইনাস cos θ। কোথ থেকে ঘোরালে ভালো করে মনে রাখে, এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে ঘোরালে। তবে এইটাই হচ্ছে স্থিতিশক্তি, প্রত্যেকটাই স্থিতিশক্তি, প্রতিটাই এখানে স্থিতিশক্তি। এটাই স্থিতিশক্তি। এতটা ঘোরানোর জন্য যে কার্যটা করতে হচ্ছে সেইটা বস্তুটা বা সংস্থার মধ্যে, মানে দ্বিমেরুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবার যদি 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 দেখা যায় যে সাম্যাবস্থান থেকে না ঘুরিয়ে, দুই একটা ক্ষেত্রে দেবে, সাম্যাবস্থান থেকে যদি না ঘোরানো হয়, অন্য একটা পজিশন যেটাকে 90 ডিগ্রি অবস্থান বলছি আমি, মানে এরকম অবস্থান, জোর করে এরকম করে রাখা হয়েছে, প্লাস কিউ মাইনাস কিউ। যদি এটাই তুমি স্টার্টিং ধরো, এটাকে যদি স্টার্টিং ধরো, তার মানে এখন শুরুতে কোনটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। শুরু যদি 90 ডিগ্রি থেকে হয়, কেস 2, শুরুতে θ1 সমান 90 ডিগ্রি হলে, মানে লম্বভাবে থাকা অবস্থায়, θ2 সমান θ হলে, মানে তুমি এরপরে যেটা ঘোরাচ্ছ সেটাকে যদি তুমি থিটা বলো, তাহলে তখন ফর্মুলাটা কি হবে? অতএব শুরুতে θ1, পরে θ2, যেটাকে আমি বলছি থিটা হলে তখন কৃতকার্য হবে, মানে 90 ডিগ্রি থেকে তুমি ঘুরিয়ে এখন মনে করে এরকম করেছো, ঘুরতে চায় না। ভালো করে লক্ষ্য করো, এই পজিটিভটা কি কোনোদিন পজিটিভের দিকে আসতে চাইবে? তার মানে জোর করে আনতে হয়েছে, ঘুরতে চায় না, এ তো ওদিকে পালাতে যায়, আমি জোর করে ঘুরিয়ে দিয়েছি। তাহলে কৃতকার্য হবে PE ইন্টু cos 90 মাইনাস cos θ, করলে cos 90 0, মানে মাইনাস PE cos θ। এটাই এই মুহূর্তে এই সংস্থা মানে দ্বিমেরুর মধ্যে শক্তি হিসাবে স্টোর হবে, মানে ডব্লিউটাকে আমি ইউ নাম দিতে পারি, আর এই PE cos θ মাইনাস PE cos θ কে আমি জোর করে লিখতে পারি মাইনাস P ডট ই। একটা শর্ট কোশ্চেন, এটা পরে বলে আমি এই জিনিসটা বললাম, তবে সব সময় নয়, আগে দেখতে হবে কোথ থেকে ঘোরানো হচ্ছে। সাধারণত দ্বিমেরুকে ছেড়ে পালিয়ে গেলে, ঘুমিয়ে পড়লে সে সোজাই থাকবে, সব সময় এই কেসটাই হবে। এটা ব্যতিক্রমী কেস।
যদি এই কথাটা কোয়েশ্চেনে পড়ে পাও যে 90 ডিগ্রি থেকে স্টার্ট করেছে, তাহলে কিন্তু এই অ্যান্সারটা হবে, না হলে সবসময় এই কেসটা। ভালো করে জিনিসটা দেখো আর প্রমাণটা লিখে লিখে প্র্যাকটিস করো। এখান থেকে একটা কোয়েশ্চেন করে থাকে, এই অঙ্কটা পুরো এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক, ভালো করে দেখো, এইচএসের জন্য এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। বলছে 5 × 10⁻⁻8 কুলম্বিটার, কুলম্বিটার হচ্ছে ভ্রামকের একক, ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরু 4 × 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে আছে। একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরুকে রেখে দাও, সে কিরাম থাকবে? তুমি রেখে যদি ঘুমিয়ে পড়ো রাত্রেবেলা, যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রেখে দিয়েছো, সে ওরম থাকবে? আছে মানে জানবে সব সময় এইভাবে রয়েছে, এই দিকে রয়েছে +q আর এই দিকে রয়েছে -q। আছে মানে এইটা ছেড়ে চলে গেছে, জোর করে বেঁধে তো কোনো অ্যাঙ্গেল করে রাখুনি। আছে মানে প্রথমে 0 ডিগ্রি করে রয়েছে, এটার দিক যা ওটার দিক তাই, মানে শুরুতে আছে 0 ডিগ্রি। এবার এইখান থেকে টেনে তুমি ঘুরিয়েছো কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছো, 60 ডিগ্রি কোণে জোর করে ঘুরতে চায় না, তাকে জোর করে ঘুরিয়েছো, তাহলে তোমায় কাজ করতে হবে, সেই কাজটাই বার করতে বলেছে। তাহলে ভালো করে দেখো কি কি বলেছে। তাহলে দ্বিমেরু ভ্রামক বলেছে 5 × 10⁻⁻8 কুলম্বিটার, এসআইতে আছে। তড়িৎ প্রাবল্য বলেছে 4 × 10⁵ নিউটন পার কুলম, এসআইতে আছে। থিটা কত কোণে ঘুরিয়েছো শুরু থেকে? সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে ঘুরিয়েছো। এখন আমরা জানি W = PE × 1 - cos θ। আমি বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে ঘোরানো হবে, নর্মালি এটাকে রেখে ছেড়ে দিলে এ সাম্যাবস্থানে থাকে, তারপর সেখান থেকে ঘোরানো হচ্ছে। যদি ভ্যালুগুলো পুট করো তাহলে চলে আসবে, দেখবে এখান থেকে P এর ভ্যালু 5 × 10⁻⁸, E এর ভ্যালু 4 × 10⁵ × 1 - cos 60, হিসেব করলে 4 × 5 = 20 × 10⁻, এখানে আসছে -3 × 1 - cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তার মানে চলে আসছে এখান থেকে 20 × 10⁻³ × হাফ, কাটাকুটি করলে 10 × 10⁻³ মানে 10⁻² জুল, এত পরিমাণ কার্য করতে হবে। এখান থেকে আমি আরেকটা কথা বলে রাখি, যদি কোনো দ্বিমেরুকে ঘোরাই তাহলে আমায় সবচেয়ে বেশি কাজ কখন করতে হবে, সবচেয়ে বেশি কৃতকার্য কখন করতে হবে, সেটা ভালো করে ভাবো। যে সর্বোচ্চ মানে Wmax কখন হবে, এটা আলাদা কোশ্চেন আকারে বলছেন। যে প্লাস চার্জটা উপরে রয়েছে, মানে মাইনাসের দিকে প্লাসটা রয়েছে, আর এই দিকে আছে প্লাসের দিকে মাইনাসটা রয়েছে, এরম থাকতে চায়, এরা থাকতে চায় প্লাসটা ওপর দিকে, নিচের দিকে মাইনাসটা, এদেরকে আমি জোর করে পুরো উল্টে দেবো, তখনই সবচেয়ে বেশি কাজ করতে হবে। এ থাকতে চায়, এ যেরকম থাকতে চায় পুরো চেঞ্জ করে দেবো, মানে 180 ডিগ্রি রোটেশন করলে তখন কিন্তু কৃতকার্যটা ম্যাক্সিমাম হবে। Wmax এর ফর্মুলা এখান থেকে যদি বানাই, কোনো কোনো জায়গায় শর্ট কোশ্চেন পড়তে পারে, তাহলে হচ্ছে PE × 1 - cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, এটা করলে চলে আসবে 2PE। যে কোনো দ্বিমেরুকে 180 ডিগ্রি করে ঘুরিয়ে দিলে সাম্যাবস্থান থেকে, তখন কৃতকার্য হবে সর্বোচ্চ, বা ওর মধ্যে সঞ্চিত শক্তি হবে সর্বোচ্চ। এবার চলে আসা যাক আমাদের পরের টপিক বা আজকের শেষ টপিক, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। যখন কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা আধানকে ছেড়ে দেওয়া হবে, তার গতিশক্তি নিয়ে এখন আলোচনা করব। ভালো করে দেখো, আমি তড়িৎ ক্ষেত্রটা বোঝানোর জন্য একটা আধান এঁকেছি, এটা তার বাড়ি, এর এলাকা কতটা, অসীম পর্যন্ত এলাকা, সেটা বুঝিয়েছি এইভাবে ছবির মাধ্যমে। এই তড়িৎ ক্ষেত্রের তাহলে এটা যদি একটা বিন্দু হয় এ বিন্দু, এটা যদি একটা বি বিন্দু হয়, তাহলে আমি জানি এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, লিখে রেখেছি VA > VB। এবার একটা আধান যখন q এর এলাকায় এতে ছেড়ে দেওয়া হয়, বা তার আগেই যদি তুমি ছাড়ো, সে কিন্তু পালাবে, কারণ এটা পজিটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে পালাবে।
এ ছুটতে থাকবে, যখন তুমি এখান থেকে ছাড়বে তখন দৌড়াবে। তার গতিশক্তিটা কোত্থেকে পাচ্ছে? একে যখন এখানে আনা হয়েছিল তখন কাজ করতে হয়েছিল, তার মানে তখন ওর মধ্যে শক্তির সঞ্চয় হয়েছিল, সেই শক্তিটা নিয়েই এখন দৌড়াবে। ঠিক যেমন করে আমরা জানি যে মহাকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তুকে যখন ছেড়ে দেওয়া হয় তার তখন গতিবেগ লাভ হচ্ছে বা গতিশক্তি লাভ হচ্ছে। সেই গতিশক্তি পেল কোত্থেকে? এর কাছে যে স্থিতিশক্তিটা সঞ্চয় করা হয়েছিল, কখনো কেউ করেছিল এটাকে তুলে, সেই স্থিতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তির রূপান্তর সম্ভব, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তাহলে কিউ আধানটি, মনে করি কিউ আধানটি কোনো তড়িৎ ক্ষেত্রে, যে কটা তড়িৎ ক্ষেত্র সেটা আমি বোঝানোর জন্য এরকম একটা বড় চার্জকে নিয়েছি, এটাকে না আগলেও চলবে, এর কোনো কাজ নেই। তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। এখন এ থেকে বিতে গেলে স্থিতিশক্তির হ্রাস, স্থিতিশক্তি হ্রাস পাবে। এইদিকে যখন আসো তখন কার্য করতে হয়, তখন কার্য বাড়ে, স্থিতিশক্তি বাড়ে। যখন নিচের দিকে দূরের দিকে চলে যাবে তখন স্থিতিশক্তি হ্রাস পাবে। যেমন করে বস্তু ওপর থেকে পড়ে গেলে স্থিতিশক্তি কমে যায়, গতিশক্তি বাড়ে। এখানে স্থিতিশক্তি হ্রাস পাবে। স্থিতিশক্তির হ্রাস মানে কৃতকার্য, মানে স্থিতিশক্তির হ্রাস কত হবে সেটা কৃতকার্য। এইখান থেকে এইটুকু আসতে, উল্টো করে ভাবো, আগে যখন বি থেকে এতে এনেছিলে তখন যতটা কাজ করতে হয়েছিল ততটা কাজই ফেরত পাবে। আনতে গেলে যতটা কাজ করতে হয়েছে, দিয়ে আসতে গেলে তো ততটাই কাজ করতে হবে, শুধু উল্টো ঋণাত্মক, মানে তুমি ফেরত পাচ্ছ বলতে গেলে, তোমায় করতে হচ্ছে না। তাহলে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটা হচ্ছে স্থিতিশক্তির হ্রাস বা কৃতকার্য। যেটা আনতে গিয়ে করতে হয়েছিল সেটাই এখন পাবে তুমি, ওটাই ফেরত হিসাবে পাবে। তাহলে এই যে স্থিতিশক্তি যতটা হ্রাস পেল সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে, যেখানে ভি এ ভিবি কি আমি লিখে দিয়েছি। এখন এ বিন্দুতে বস্তুটির বা কণাটির বা আধানটির বেগ যখন এখানে ছাড়া হচ্ছে, যদি ছাড়ার কথা বলি তাহলে কিন্তু গতিবেগ শূন্য। যদি এখানে কোনো গতিবেগ থাকে তখন তাহলে তোমায় নিতে হবে সেটা আধানটির বেগ v1 এবং বি বিন্দুতে আধানটির বেগ v2 হলে এখান থেকে এখানে যখন যাবে বেগ বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি সমান সমান কি হবে না হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার, হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার। এবার শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী আমি জানি এই যে স্থিতিশক্তির হ্রাস আর গতিশক্তির বৃদ্ধি এই দুটো সমান, অতএব হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু, এইটাকে যদি আমি লিখি কিউ ইন্টু ভি বলে, ভি কাকে নাম দিচ্ছি না ভি এ মাইনাস ভিবি কে আমি ভি নাম দিলাম, মানে বিভব পার্থক্যকে ভি নাম দিলাম। এটা হচ্ছে বিভব পার্থক্য, দুটো বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এটাকে কিউ ইন্টু ভি লিখলাম। এটা বড় হাতের ভি দেবে, গুলিয়ে ফেলবে না, এই ভি গুলোর সঙ্গে কাটাকুটি যেন না হয়ে যায়। এখান থেকে তুমি যে কোনো বস্তুর যে কোনো জায়গায় গতিশক্তি বা গতিবেগ নির্ণয় করতে পারবে। এটা একটা ফর্মুলা বানানো থাকলো। এবার যদি এখানে ছাড়া হয়, যে কোনো বস্তুকে ছাড়ার সময় আমরা কি জানি, ধরে আছি ছেড়ে দিলাম, ছাড়ার সময় গতিবেগ কত 0। তাহলে এখানে যখন ছাড়ছি যদি সেই মুহূর্তে গতিবেগ শূন্য হয়, যদি এতে বেগ v1 সমান 0 হয়, তাহলে যদি v1 0 হয় তাহলে কি হবে, এই পার্টটা পুরো 0 হবে। তাহলে হাফ এম v2 স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এবারে v2 নাম না দেওয়ার, এখন v2 আর নাম না দিলেই হয়, কারণ v1 বলে কিছু থাকছে না, তাহলে v2 নাম দিয়ে কি লাভ।
V2 কে আমি ভি ধরলাম। তাহলে জিনিসটা কি করছি এখন আমি, যে এখানে একটা বস্তুকে ছাড়লাম, সেটা দৌড়ে পালাচ্ছে, তার গতিবেগটা এখানে কত হবে। এখানে গতিবেগ যদি ভি নাম দিয়ে থাকি, স্মল ভি, তাহলে এই জায়গাটাকে আমি ভি দিলাম, V1 এর জায়গায় 0 পুট করেছি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে যে ভি বিভব প্রভেদ টপকানোর পর একটা বস্তুর গতিশক্তি হবে এইটা, আর গতিবেগ হবে ভি সমান এই 2 দিয়ে গুণ করলে 2qv/m তার রুট। এইটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, অঙ্ক প্রচুর আসে। ভালো করে মনে রাখো কি দুটো পয়েন্ট বললাম, যে ভি বিভব প্রভেদ যে কোনো দুটো বিন্দুর মধ্যে যদি একটা আধান মুভ করে, তাহলে কিউ ইন্টু ভি সেটাই হচ্ছে ওইটুকু মুভ করার জন্য যে গতিশক্তি বৃদ্ধি পাবে সেইটার ভ্যালু। হ্যাঁ, যদি উল্টো দিকে যায় তাহলে গতিশক্তি হ্রাস পাবে, কারণ ওই দিকে গেলে কি হবে, স্পিড কমে যাবে, পজিটিভের দিকে বিকর্ষণ হচ্ছে, এখন এদিকে বাড়ছে, তো দৌড়ে পালিয়ে যেতে চাইছে অসীমে। আর গতিবেগটার ভ্যালু হবে এতটা দূরত্ব টপকানোর পর, সেটা হচ্ছে এই ভ্যালু। ভালো করে জিনিসটা দেখো, এটা কিন্তু প্রমাণ আকারেও পড়ে, 2 নম্বরের প্রমাণ তোমাকে দিতে পারে যে ভি বিভব প্রভেদ টপকে গেলে বস্তুর বা আধানের গতিবেগ বা গতিশক্তির কি হবে তার রাশিমালা নির্ণয় করো। এখান থেকে একটা এইচএস স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা যাক, যেটাতে বলা হচ্ছে যে একটা ইলেকট্রন 180 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করেছে, তাহলে তার গতিবেগ কত অর্জন হবে। অর্জন কেন বলছে না, প্রথমে সেটাকে স্থির অবস্থায় ছাড়া হয়েছিল, মানে ব্যাপারটা এই রকম, ধরো এই দিকটা বললাম এখানটার বিভব বলছি 0 ভোল্ট, আর এখানটার বিভব বলছি প্লাস 180 ভোল্ট, তাহলে বিভব প্রভেদ কত, তাহলে বিভব প্রভেদ হচ্ছে 180 মাইনাস 0 করলে 180 ভোল্ট। ভালো করে বোঝো, এটা বিভব প্রভেদ। এবারে তুমি এইখানে একটা ইলেকট্রনকে ধরে ছেড়ে দিলে, লক্ষ্য করো এখানে ইলেকট্রনকে ধরে আছে, ছাড়ছি, তাহলে স্থির অবস্থা। এটাকে ছাড়লে কি হবে, সে কোন দিক যাবে, এই দিকে না ওদিকে, সেটা নিশ্চয়ই এই পজিটিভের দিকে আকৃষ্ট হয়ে দৌড়াবে, এই দিকে ছুটবে। এটা যখন এইখানটায় পৌঁছাবে তখন ওর গতিবেগ কত হবে সেটাই আমায় নির্ণয় করতে বলেছে। তাহলে জিনিসগুলো যা যা দিয়েছে আমি লিখে নিই আগে, যে বিভব প্রভেদ বলে দিয়েছে 180 ভোল্ট, ইলেকট্রনের চার্জ আমি জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর ইলেকট্রনের ভর জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি। এবার আমাদের ফর্মুলা রেডিমেড বানানো রয়েছে, যে গতিবেগ যেটা অর্জন করবে এখান থেকে ছাড়ার পর সেটা হবে √2qv/m। যদি এই ভ্যালুগুলো সব তুমি এখানে পুট করো তাহলে আনসার আসবে, দেখবে 8 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেটারে চালিয়ে কিন্তু অবশ্যই দেখো। এখান থেকে লাস্ট কোশ্চেন, এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন, যেটা এইচএস জয়েন্ট যে কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি বহু জায়গায় বহু রকম কোশ্চেন করতে গিয়ে দেখবে যে এই কনসেপ্টটা তোমার কাজে লাগছে। দেখো কি বলছে, বলছে একটা ছোট কিউ আধানকে ভি বেগে একটা বড় কিউ আধানের দিকে ছুঁড়ে দিয়েছে, মানে এই আধানটা এখানে বসে রয়েছে, এটার বাড়ি, এ নড়বে না চড়বে না, এটা ফিক্সড, বা একে বেঁধে রাখা হয়েছে মনে করো। এর দিকে আমি একটা আধানকে ছুঁড়ে দেবো, ছোট্ট কিউ আধানকে ছুঁড়ে দেবো, সবাই পজিটিভ, এও পজিটিভ এও পজিটিভ, তাহলে এ কতটা কাছে যাবে, এ কিন্তু ওকে ধাক্কা মারতে পারবে না। ভেবে দেখো, পজিটিভ যখন যাবে বিকর্ষণ করছে, নিশ্চয়ই মাঝখানে এরম একটা জায়গায় গিয়ে ব্যাক করে পালিয়ে আসবে, এরম একটা জায়গায় গিয়ে ব্যাক করে পালিয়ে আসবে, এরম একটা জায়গায় কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে ব্যাক করবে। আমাকে বার করতে হবে এই দূরত্বটা কত, এই যে মিনিমাম ডিস্টেন্স তাদের মধ্যে সবচেয়ে কত কাছে আসতে পারবে সেই দূরত্ব বার করতে হবে। তাহলে ভালো করে বোঝো, এটা এ বিন্দু বললাম, আর এইখানে থাকার সময় বি বিন্দু বলছে, সেটাকে আনসারটা দেখো কিভাবে করতে হবে। কিউ আধানটি প্লাস কিউ আধানটি এ বিন্দুতে থাকার সময় একে ছোঁড়া হয়েছে ভি বেগে, এ বিন্দুতে থাকার সময় শক্তি
শক্তি কার কার আছে? এর শক্তি হচ্ছে এ বিন্দুতে থাকার সময় শক্তি E1 সমান হাফ এম ভি স্কোয়ার, এর ভর এম ধরে নিলাম, তাহলে এর শক্তি এটা। এখন এদের মধ্যে স্থিতি শক্তি কত? কারণ এর থেকে দূরত্ব রয়েছে একটা কিছু, যদি কিছু দূরত্ব থাকে তাহলে সেটা হচ্ছে তার জন্য মান থাকবে, কিন্তু দূরত্বটা তুমি ধরে নাও এর থেকে অসীম দূরত্ব। যদি অনেক দূরে থাকে তাহলে এদের মধ্যে কোনো স্থিতিশক্তি নেই। অসীম দূরে থাকলে কিউ ইন্টু কিউ বাই ইনফিনিটি যদি বসাও তাহলে সেটা জিরো হয়ে যাবে। তার মানে প্রথমবারে শক্তি শুধুমাত্র এর আছে, এ তো চুপচাপ বসেই রয়েছে, তাহলে এর গতিশক্তি। এবার সেই গতিশক্তি নিয়েই এ ভিতর দিকে ঢুকছে, যে গতিশক্তি আস্তে আস্তে কমছে, এইখানে গিয়ে এক মুহূর্তের জন্য থামে, তাই না? একটা বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিলে আমরা জানি সেটা ওপরে উঠে একবারের জন্য থামে কোনো একটা মুহূর্তে, তারপর আমার নামে। তাহলে এইখানে গিয়ে থামছে, কে থামছে? এই আধানটা থামছে। তাহলে এই আধানটা শক্তি কি হবে? বি বিন্দুতে, এবারে লিখছি বি বিন্দুতে শক্তি E2, সেটা কি হবে না গতিশক্তি। এই মুহূর্তে কিন্তু থেমে আছে, কে থেমে আছে? এ তো প্রথম থেকে থেমে আছে, তাহলে ওর কোনো গতিশক্তি নেই, এও গিয়ে থেমে পড়লো, তাহলে এর গতিশক্তি হয়ে গেল শূন্য। তাহলে এখন কি শক্তি আছে? এখন আছে স্থিতিশক্তি। সেটা কত? এই যে এতটা জোর করে এর বারণ করা সত্ত্বেও ভিতর দিকে ঢুকলো, তার জন্য কাজ করতে হয়েছে, সেই কার্যটা এর মধ্যে এখন সঞ্চিত স্থিতিশক্তি রূপে থাকবে। সেটা কত না কিউ ইন্টু কিউ বাই, এদের মধ্যে এখন বা সবচেয়ে কম যে দূরত্ব হবে সেটা হচ্ছে আর, ধরে নিলাম আর, তাহলে সেটা হচ্ছে এইটা। আর এ তো স্থির আছে, তাহলে এর তো কোনো শক্তি নেই। তাহলে এখন সংস্থার শক্তি এটা, শুরুতে সংস্থার শক্তি ছিল এটা। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী নিশ্চয়ই E1 সমান E2 হবে, শক্তি তো নষ্ট হতে পারে না। তাহলে এই লিখতে পারি কিউ কিউ বাই আর সমান সমান হাফ এম ভি স্কোয়ার, মানে যেটা এর গতিশক্তি ছিল সেটাই এদের দুজনকার স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, বা আর সমান হয়ে যাচ্ছে 2q বাই এম ভি স্কোয়ার। এইটাই হচ্ছে সেই মিনিমাম ডিস্টেন্স। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে ছিল যখন গতিশক্তি ছিল, এখানে যখন চলে গেছে তখন গতিশক্তিটা ভ্যানিস, সেটা তো কমে কমে জিরো হয়ে গেছে। সেটা কোথায় রূপান্তরিত হয়েছে? সেটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এই কনসেপ্টটা দিয়ে প্রচুর রকমের কোশ্চেন কিন্তু ঘোরাবে, জয়েন্টেও পড়েছে প্রচুর, উদাহরণ সেরাম বহু আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। দেখো আজকে ক্লাস আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, চলো টাটা।